জি স্যার, দেখছি ক্লাসের শিরোনাম দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের আইসিটি অনলাইন ক্লাসে। তোমরা যারা অনলাইনে ইতিমধ্যে জয়েন করেছো আমাদের এই ক্লাসে, তাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। তোমরা জানো যে আমার ক্লাস আমি তোমাদের রুটিন অনুযায়ী নিয়মিত তোমাদেরকে ক্লাসে পাঠ দিচ্ছি এবং সাথে সাথে এই ক্লাসটি অনলাইন রেকর্ডেড রাখছি, যেটি কিনা তোমাদের ই লাইব্রেরির যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু রেকর্ডেড রাখছি, এবং পাশাপাশি তোমাদের সোশ্যাল মিডিয়া যেটি ফেসবুক লাইভ হচ্ছে, এবং এট এ টাইমে তোমরা যারা ডিরেক্ট এখানে তোমরা অবস্থান করছো সেটি হচ্ছে ফেসবুক অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু এট এ টাইমে ক্লাসটি এনজয় করছো। আমি তোমাদেরকে আবারও বলবো যে তোমরা অবশ্যই ক্লাসটি কেয়ারফুলি এটিকে মেমোরাইজ করার ট্রাই করবে, অর্থাৎ মাথায় নেওয়ার চেষ্টা করবে, এবং সম্পূর্ণ ক্লাসটি বোঝার পর তারপরে যতটুকু মেমোরিতে স্টোর করা যায় ততটুকু করবে। ফার্স্ট তোমাদের যেটি নির্দেশনা দিব সেটি হচ্ছে তোমরা আগে জিনিসটা ধারণ করবে, অর্থাৎ বুঝবে। না বুঝে যে কোনো জিনিসকে তোমরা মাথায় নিবে না, এটি তোমাদের পরামর্শ। আর আজকের যে টপিক, আজকের যে ক্লাস হবে সেটি তোমরা নিশ্চয় জানো, যেটি কিনা তোমাদের ইতিমধ্যে শুরু হয়েছে। তোমাদের আইসিটি যে টিচার রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের মনির স্যার, তিনি কিন্তু চ্যাপ্টারটি শুরু করেছেন। সেটি হচ্ছে যে তৃতীয় চ্যাপ্টার, যেটি হচ্ছে ডিজিটাল ডিভাইস, এবং আরেকটি পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। অর্থাৎ এই চ্যাপ্টারটির নাম হচ্ছে নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস। স্যার নিচ্ছেন ডিজিটাল ডিভাইস, আমি নেব নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি। যেহেতু চ্যাপ্টারটি দুইটি পার্টে বিভক্ত, সেহেতু আমরা দুজন টিচার দুইটি পার্ট আমরা বিভক্ত করে নিয়েছি। তো এখন আছো যে আমরা এই চার্টের উপর, এই চ্যাপ্টারে আমরা যতটুকু ক্লাস নিব সেই আলোকে আমরা স্টার্টিংটা তোমাদের সামনে এখন আমি উপস্থাপন করব। তো ক্লাস শেষ করে দেবেন, ক্যান্সেল করতে পারবেন। তো যাই হোক, আমি দুঃখিত, আমি একটু প্রবলেম ছিল যে কারণে একটু তোমাদের কাছ থেকে কয়েক সেকেন্ড বিরত নিয়েছি। তো এখন আমি যে বিষয়টি তোমাদেরকে আবারও রিপিট করব, যে আমাদের নাম্বার সিস্টেম সম্পর্কে যদি ইন ডিটেলস যদি আমাদেরকে এক্সটেন্ড করতে হয় বা আমাদেরকে এটি যদি গ্রো করতে হয়, তাহলে আমাদের ফার্স্টে এর ডিফিনিশনটি এবং এর ক্লাসিফিকেশনটা আমাদেরকে জানার দরকার, এবং এর হালকা একটু হিস্টোরি আমাদেরকে কিন্তু একটু জানতে হবে। তো ফার্স্ট যদি আমি ডিফিনিশনটি তোমাদেরকে বলি, আজকে আসলে আমরা ডিপে যাব না বা আমরা এটিকে ভালোভাবে এক্সটেন্ড করব না, কারণ পরীক্ষায় তোমাদেরকে যেভাবে প্রশ্ন আসে এবং যেভাবে তোমাদের বড় বড় প্রশ্ন বা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা ইন ফিউচারে আমরা এক্সটেন্ড করব। আজকে জাস্ট তোমাদেরকে ধারণা দিব এবং কি কি পদ্ধতিতে তোমরা এই ক্যালকুলেশন বা এই সিস্টেমটা তোমরা ক্যালকুলেট করবে বা তোমরা সলিউশন বের করতে পারবে, জাস্ট তার সিস্টেমটার ধারণা দিব। তো ফার্স্টে আসলে আমরা একটু ডেফিনেশনটি জেনি। আমরা নাম্বার সিস্টেমের ডেফিনেশন জানবো। তো নাম্বার সিস্টেমটা কি? যে সিস্টেমে বা যে পদ্ধতিতে আমরা কোন সিস্টেমকে বা কোন সংখ্যাকে আমরা লিখতে বা প্রকাশ করতে পারবো। অর্থাৎ কি, কোন সংখ্যা, আমি আবারও রিপিট করছি, কোন সংখ্যা লিখার বা প্রকাশ করার যে মাধ্যম সেটাকে বলা হচ্ছে কি নাম্বার সিস্টেম। আশা করি তোমরা ক্লিয়ার। জাস্ট এতটুকুই তোমরা যদি সংখ্যা পদ্ধতি কে ডেফিনেশন দেওয়ার জন্য জাস্ট মনে রাখো তাহলে এনাফ। এরপর আসলে আমরা ক্লাসিফিকেশনে আসি। আমি জাস্ট আজকে তোমাদের সাথে জাস্ট এভাবেই এক্সটেন্ড করব, তোমরা এতটুকু জাস্ট ক্লিয়ারলি তোমরা জাস্ট মাথায় রাখার চেষ্টা করবে। এখন আসলে আমরা এর ক্লাসিফিকেশনটাই আমরা যাব। তো যাওয়ার আগে আমি যদি একটা হিস্টোরিকে বা এর যে প্রাচীনকালের যে অবস্থা সেটিকে যদি একটু তোমাদের মাথায় যদি একটু দিতে চাই, তাহলে আমি বলবো যে দেখো, আমাদের যে 1 2 3 4 আমরা যেভাবে গণনা করি এটা আসছে কি, যে 1 2 বা 1 2 3 4 5, এই যে নামটা যে দিয়েছি কিভাবে আসছে? এটা তো ফার্স্টে, অর্থাৎ প্রাচীনকালে কিন্তু এই নামটা কিন্তু আমাদের ছিল না। তোমরা কি কখনো চিন্তা করছো যে আসলে যে নাম্বার যে সিস্টেমটা
1 2 3 4 এভাবে আমরা যে আবিষ্কার করে নিয়েছি বা আমরা যে সহজে বুঝতে পারছি, এটা কিন্তু প্রাচীন কালের যে ম্যাথমেটিশিয়ান বা যারা আগের যারা গবেষণাবিদ যারা ছিলেন, হ্যাঁ, উপরের পর্যায়ে, তারা কিন্তু তাদের কঠোর সাধনার মাধ্যমে কিন্তু এটি বের করেছে। প্রাচীনকালে তারা কি করতো, ফার্স্টে অনেকে একটা সিস্টেমে তারা গণনা করতো যে তাদের অ্যামাউন্ট বা বিভিন্ন এলিমেন্টের অ্যামাউন্টকে নির্ধারণ করার জন্য তারা কি করতো, দাগ কেটে কেটে তারা কিন্তু অ্যামাউন্টটা কন্টেন্ট করে রাখতো। ঠিক আছে, দাগ কেটে কেটে দেখা গেলো তাদের একাধিক অ্যামাউন্ট রয়েছে, অর্থাৎ কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো একাধিক বা পরিমাণে অনেক, সেগুলো কি করতো তারা মাটিতে বা বিভিন্ন ইসের উপর অর্থাৎ ভিত্তির উপর তারা খোদাই করে দাগ কেটে কেটে লিখতো, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে দাগ দিত। কিন্তু সংখ্যা আমি যে 1 2 3 4 5 বলছি, এটা কিন্তু তারা বুঝতো না। জাস্ট তারা অনুমান করতে পারতো যে একটা দাগ দিল তাহলে বোঝালো যে তাদের একটা জমা হয়েছে, আর একটা দাগ দিল তাহলে আরেকটা বাড়ছে, এবার আরেকটা জমা দিল তার আরেকটা বাড়ছে, এইভাবে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, তোমরা নিশ্চয়ই ফিল করতে পারছো যে এভাবে দাগ দিতে 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 যখন একটা অ্যামাউন্টের পরিমাণ যখন ইনক্রিজ হচ্ছে, তখন কিন্তু কি হচ্ছে, ট্রোবেলটা কিন্তু একটা ট্রোবেল হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যাসেলটা বেড়ে যাচ্ছে, তাই না? কারণ অ্যামাউন্টটা যখন বেশি হচ্ছে, অ্যামাউন্ট যখন আস্তে আস্তে বাড়ছে, তখন কি হ্যাসেলটা বাড়তেছে। এই জিনিসটা যদি আমি একটি স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে যদি আমি আমার এখানে যে মিডিয়া রয়েছে তার মাধ্যমে যদি একটু বোঝাই, তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে, আমারও একটু সহজ হবে। আমি একটু স্ক্রিন শেয়ার করি, অনেক সময় তোমাদেরকে কথার মাধ্যমে আমি কিন্তু এক্সটেন্ড করেছি। নিশ্চয় তোমরা আমার একটা মিডিয়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে সফটওয়্যার, ফটোশপ সফটওয়্যার। এখানে আমি যদি একটু তোমাদেরকে ডিজাইন করে বা সংকেতের মাধ্যমে জিনিসটা যদি বোঝানোর চেষ্টা করি, পাশাপাশি আমি যদি একটা এমএস ওয়ার্ডের পেজ নিয়ে আসি, তাহলে দেখি যেটা সুবিধা হয়। আচ্ছা, প্রাচীনকালে তারা কি করতো, তারা এভাবে যদি একটা প্রোডাক্ট, সরি, একটা অ্যামাউন্টের জন্য এভাবে তারা নির্ণয় করতো, যখন পরিমাণটা আরো বেড়ে যেত তখন আবার একটা এভাবে দাগ টানতো, পরিমাণটা আরো বাড়ার সাথে সাথে তারা কি আবারও এভাবে দাগ টানতো, আবারও। তাহলে একটা সময় যায় দেখা যাচ্ছে কি এভাবে যদি এভাবে লাইন কেটে কেটে যদি তারা এভাবে যদি রিপ্রেজেন্ট করতে চায় বা তাদেরকে তাদের ভাব যদি প্রকাশ করতে চায়, তাহলে একটা সময় কি হ্যাসেলটা বেড়ে যাবে। যে কারণে তারা কি করতো, তাদের এই পদ্ধতিটাকে চেঞ্জ করার জন্য প্রাচীনকালের ম্যাথমেটিশিয়ানরা তারা আরো তাদের যুগটাকে আপডেট করার জন্য সাধনা করলো বা চেষ্টা করলো। তখন তারা বিভিন্ন পদ্ধতি ক্রিয়েট করলো। তাই একটা পদ্ধতি কেমন হতে পারে, তারা কি করলো, ঠিক আছে, যখন পরিমাণ 1টা তখন এরকম একটা দাগ দিল, যখন পরিমাণ 2টা তখন এরকম 2টা দাগ দিল। জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। যখন আরো একটু বেড়ে গেল তখন আরো 3টি দাগ দিল। তখন এরপর এই 3টে দাগ দেওয়ার পর যখন তাদের দেখছে যে তারপরে দেখছে যে একটু বেড়ে যাচ্ছে বা সমস্যা হচ্ছে বা খারাপ দেখাচ্ছে, তখন তারা কি করলো যে না, এইটা একটু পরিবর্তন করতে হবে। তখন তারা এভাবে কাজ করলো, ঠিক আছে, এভাবে দিয়ে তার আগে একটা এভাবে তারা 4কে প্রকাশ করলো, 5কে তারা এভাবে প্রকাশ করলো, জাস্ট এভাবে তারা কন্টিনিউ করলো, ঠিক আছে, এভাবে তারা কন্টিনিউ করলো। এই হচ্ছে জাস্ট এক্সাম্পল তোমাদেরকে দিলাম যে তারা কিন্তু এইভাবে শুরু করলো, যেটা আমরা এখন এটাকে আমরা কিভাবে চিনি, আমরা রোমান সংখ্যা হিসেবে চিনি। এই ধরনের বিভিন্ন পদ্ধতি তারা কিন্তু আবিষ্কার করলো। তো এই পদ্ধতি বা এই যে সিম্বলিক যে রিপ্রেজেন্টটা, অর্থাৎ সংখ্যাকে যখন তুমি সিম্বলিক রিপ্রেজেন্ট করবা, তখন কিন্তু এর একটা ক্লাসিফিকেশন চলে আসে যে তাহলে এটা ভাগ করলো কিভাবে, কোনটা কোন দিকে যাবে বা
আমরা যে 1 2 3 4 এটা এক ধরনের, এটাকে এক ধরনের। যেমন আমরা কি একের সাথে 5, একের পরে যদি 5 লিখি তাহলে সেটাকে হচ্ছে 15। হ্যাঁ, তাহলে 1 কি আর 5 কি? 1 আর 5 যদি আমরা 51 বলতে পারি, কিন্তু কোনটা কোন স্থানে? এই যে একটা স্থান, স্থানের উপর ভিত্তি করে এই পদ্ধতিটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? এবং যেটি যেটি আরো যদি ডিপে যাই, দেখা যাচ্ছে যে এই যে পদ্ধতিটা, আমি যে এখানে যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি ফার্স্টে যেটা লিখেছিলাম, আমি এখানে একটু জুম করি। এরপরে কি, এরপরে এই, তারপরে দিচ্ছে এটা, এরপরে দিচ্ছে কোনটা, এই। তাহলে কি হলো যে তারা কিন্তু এটাকে যেভাবে প্রকাশ করছে, দেখো 1, তার মানে কি 1 আর 1 এটা কিন্তু যোগ করছে 2 হচ্ছে, এটাকে আমরা কি বুঝি? 2 বুঝি। এটাকে কি করছে? 1 যোগ 1 যোগ 1 3 করছে। কিন্তু আমরা এটাকে কিন্তু 3 বলতে পারছি, কিন্তু আমরা যদি, আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি এখনো, আমরা যদি আমাদের যে কন্টিনিউয়াস যে পদ্ধতি আমরা যেটা ব্যবহার করি, 3, যদি এটাকে এইভাবে আমরা লিখি তাহলে কি 333, অথবা আমি যদি 1 1 1, এটা হচ্ছে 111, অথচ আমরা যেটা চিনি, কিন্তু আসলে এই 111 কিন্তু 111 না, এর আরো মিনিং আছে, আমরা পরবর্তীতে এক্সটেন্ড করব। এটাকে কিন্তু আমি 111 বলছি না, এটাকে কি বলছি? 3 বলছি। এই যে একটা চেঞ্জ বা সিস্টেমের যে পরিবর্তন, এটাকে পৃথক করার জন্য একটা তারা সিস্টেম মেনটেন করলো, এবং এই সিস্টেম বা স্থানকে তারা নির্দেশ করলো। এই স্থানের ভিত্তিতে ক্লাসিফিকেশনটা করা হয়েছে। একটাকে বলা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আমরা পজিশনাল নাম্বার সিস্টেম। একটা হচ্ছে কি, আমরা একটু বড় করি এখানে, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম। আরেকটি হচ্ছে 2 নম্বরে নন পজিশনাল নাম্বার সিস্টেম। নিশ্চয়ই তোমাদের বইতে আছে, বইতে প্রাথমিক পর্যায়ে যে তোমাদেরকে যে ডিফিনেশন বা তোমাদের যে স্টার্টিং যে কন্টেন্ট রয়েছে এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট কিন্তু জানার জন্য অনেক কিছুই পড়তে হবে, জানতে হবে। নন পজিশনাল PIONAL নাম্বার সিস্টেম। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি যে সিস্টেমকে বা পদ্ধতিকে, সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য, মানে সিম্বলিক রিপ্রেজেন্ট করার জন্য, এই যে আমি যে দেখিয়েছিলাম যে এই যে সিম্বলটা, এই যে একটা দাগ, এই যে 2টা দাগ, এগুলো কিন্তু সিম্বল। এই সিম্বলকে, অর্থাৎ সংখ্যাকে আমরা কি, সংখ্যা আমরা কিন্তু মনে মনে চিন্তা করছি কি একটা পরিমাণ বা সংখ্যা, এটা মনে মনে আমরা বুঝতে পারছি। তো এই যে মনের যে ধারণাটাকে, এটাকে সিম্বলে রিপ্রেজেন্ট করার জন্য মূলত এই পদ্ধতির নামকরণ করা হয়েছে, এবং যেটাকে আমরা এখন ক্লাসিফিকেশন করে দেখাচ্ছি যে পজিশনাল নাম্বার সিস্টেম মানে কি স্থানিক। তার মানে তোমরা নিশ্চয়ই এই কথার সাথে বা এই ওয়ার্ডের সাথে তোমরা কিন্তু বুঝতে পারছো স্থানিক মানে কি স্থানের একটা মান থাকবে। এবং নন পজিশনাল যখন বলছি তখন কি অস্থানিক, অর্থাৎ পজিশনের কোনো পজিশনের নির্দিষ্ট কোনো মান নাই। ঠিক আছে? যেমন কি আমি যদি এখানে চলে আসি, আবার দেখো এখানে এখানে যখন আই দিয়েছি তখন তার কোনো মান নাই, অর্থাৎ আই কে আমরা 1 ধরছি। আবার আরেকটা যখন আই লিখছি তখন তাকেও আমরা 1 করছি। এটাকে যখন আমি এই সরি এখানে ক্যাপিটাল হচ্ছে, তার মানে কি এটি হচ্ছে তোমার, এটিকে আমরা 1 হিসেবে বিবেচনা করছি, এটিকে আমি 1 হিসেবে বিবেচনা করছি। তার মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা মান হিসেবে বিবেচনা করছি। কিন্তু আমি যদি এখানে আমাদের যে 11 কে যদি আমি এখানে তোমাদেরকে দেখাই, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা এখানে কিন্তু আমরা 1 আর 1 2 বলছি না। তার মানে কি এই একটা কোন স্থান, এটাকে আমরা বলছি কি একক স্থানীয় মান। আমরা ছোটবেলায় কিন্তু পড়ছি 3 4 5 6 এরকম সময় কিন্তু আমরা এটাকে
আমরা কিন্তু ফিল করছিলাম যে এই একটা হচ্ছে, অর্থাৎ সর্বডানে যে একটা সেটা হচ্ছে একক স্থানীয় মান, এরপরে বাম দিকে যে মানটি সেটা হচ্ছে দশক স্থানীয় মান। তাহলে কি আমরা একটা কি স্থানের একটা মানকে আমরা ফিল করছিলাম বা একটা নাম দিয়েছিলাম যে দশক স্থানীয় মান, একক স্থানীয় মান, শতক স্থানীয় মান, এভাবে কিন্তু আমরা ক্রিয়েট করছিলাম। যে এই যে রিপ্রেজেন্ট করছি, যে স্থানের ভিত্তিতে যে আমরা রিপ্রেজেন্ট করছি, তাহলে কিন্তু আমাদের সংখ্যার পদ্ধতি বা সংখ্যার মানটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার। এভাবে কিন্তু প্রত্যেকটা নাম্বার সিস্টেম এভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তা আমরা সাধারণত এই যে এটা হচ্ছে কি, এটা এখন তোমাদেরকে একটু, তোমাদের সাথে আমি একটু রেসপন্স, আমাকে আমার কথা রেসপন্স করতে পারো, তোমাদেরকে একটু আনমিউট করব আমি। আচ্ছা, আমাকে আমাকে একজন গোপাল দাস, তুমি শুনতে পাচ্ছ? কেউ কথা বলবে না। গোপাল দাস তুমি, হ্যাঁ। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এত সময় অনেক কথাই বলেছি এবং কিছু আলোচনা করছি। দেখো এখানে কোনটা পজিশনাল নাম্বার সিস্টেম মানে নাম্বারে আছে এবং কোনটা নন পজিশনাল নাম্বার, আমাকে বলো তো। এটাকে বলা হচ্ছে রোমান সংখ্যা এবং এটাকে বলা হচ্ছে ডেসিমেল সংখ্যা, অর্থাৎ আমরা একক দশক যেটাকে বলি সেটাকে বলা হচ্ছে আমরা ডেসিমেল নাম্বার। আর তাই এই জায়গায় এই দুটার মধ্যে কোনটা স্থানিক এবং কোনটা নন পজিশনাল, কোনটা পজিশনাল এবং কোনটা নন পজিশনাল, আমাকে একটু তুমি বলো। স্যার, রোমান সংখ্যা হচ্ছে নন পজিশনাল। হ্যাঁ, তুমি কি এটা কি আগে জানতে নাকি এখন এই জিনিসটা কি বলার পর তুমি জানছো? স্যার, একক দশক ওই একক মানে ওইটা তো হচ্ছে পজিশনাল, এটা তো আগে থেকেই মোটামুটি আচ্ছা একটু ঠিক আছে, ধারণা good. ছিল। তার মানে তোমরা জিনিসটা কিন্তু এখন ক্লিয়ার হয়েছে এবং তোমাদের ইতিপূর্বে ধারণা ছিল। তো এই হচ্ছে বিষয়টা মূলত, যাক তোমরা ক্লিয়ার হয়েছে। এখন আমি আচ্ছা তোমাদের স্ক্রিন শেয়ার করি, তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ না? শেয়ার স্ক্রিন। তা আমরা নন পজিশনাল বা অস্থানিক যে বিষয়টি, এটি কিন্তু আমরা দেখবো না, কারণ এটি তেমন ইম্পর্টেন্ট না। জাস্ট আমরা সিম্পল ধারণা নিব যে রোমান সংখ্যা বা বিভিন্ন যার কোনো স্থানের কোনো নির্দিষ্ট কোনো মান নাই, সেটাকে আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলবো। আমরা পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। এই পজিশনাল নাম্বার সিস্টেমকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? 4টি ভাগে। 4টি ভাগে। তাহলে 1 নম্বরে আমরা কি বলতে পারি, কেউ বলতে পারবা? ডেসিমেল। ঠিক আছে, তোমরা স্টপ থাকো। হ্যাঁ, তোমরা মোটামুটি ধারণা আছে অনেকের, আমি বুঝতে পারছি। তাহলে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমকে যদি আমরা 4টি ভাগে ভাগ করি, তাহলে একটা আসবে হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। আমরা কি নিয়ে আলোচনা করব? পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আমরা আলোচনা করতে পারি কি ডেসিমেল নাম্বার সিস্টেম। 2 নম্বরে হচ্ছে আমরা বলতে পারি অক্টাল, তারপরে আছে হেক্সাডেসিমেল। এভাবে সাধারণত কন্টিনিউ হবে, কিন্তু আমরা এর ভিতরে একটা সংখ্যাকে যুক্ত করব, সেটা হচ্ছে বাইনারি। আমরা ডেসিমেলের পর সাধারণত আমরা অক্টালকে বিবেচনা করতে হবে, কিন্তু আমাদের গণিত করার বা আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা ডেসিমেলের পর বা আগে বাইনারিকে এখানে ইনক্লুড করে দেব। বাইনারি নাম্বার সিস্টেম। 3 নম্বরে হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। এটা দরকার নাই যেহেতু আমরা কোনটাই দিচ্ছি না, অক্টাল। এরপরে কি হেক্সাডেসিমেল। ঠিক আছে, এটা কি হলো, ভুল নাকি? আচ্ছা যাই হোক, ঠিক আছে, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এখন
এই যে নাম্বার সিস্টেম গুলো, এইগুলো কিভাবে তৈরি করা হয়েছে তার একটা নিজস্ব একটা টেকনিক আছে, যে টেকনিকটা অনেকে তোমরা জানতে পারো, যারা জানো না তারা আজকে জেনে নিবে। ডেসিমেল যখন করা হয়েছে তখন ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলো এর অনেক ইতিহাস আছে, তা আমরা ইতিহাসে যাব না, আমরা জাস্ট টেকনিকটা জানবো। জাস্ট আমরা এটাকে একটু কি করি, আমরা 1 নম্বর যে সিস্টেমটা অর্থাৎ ডেসিমেল নাম্বার সিস্টেম, এটি নিয়ে একটু দেখি। ডেসিমেল সিস্টেমটা যারা ম্যাথমেটিশিয়ান তারা করলো যে ফার্স্টে আমরা 1 কে আমরা এভাবে ডিফাইন করব এই সিম্বলের মাধ্যমে, এটা হচ্ছে 1, ঠিক আছে। 2 কে তারা নাম দিল এভাবে করব আমরা স্পেস দিয়ে দিয়ে যাব। 2 কে তারা এভাবে, 3 কে তারা এভাবে, 4 কে তারা এভাবে, আচ্ছা না লাইনে আসবে সমস্যা হবে, তাহলে 1 2 3 4 এভাবে তারা রিপ্রেজেন্ট করলো তাদের পরিমাণকে। এরপরে আসলো 5, এরপরে আসলো 6, এরপরে আসলো 7, এরপরে আসলো কত 8, 8, এরপরে আসলো কত 9। এই পর্যন্ত করে বলল যে আমাদের ডেসিমেলের লিমিট শেষ, আর যাব না। আমরা যদি পরিমাণ বাড়াতে চাই তাহলে এর কম্বিশনে অর্থাৎ 1 থেকে, আমাদের কিন্তু একটা ভুল হয়েছে, সেটা কি এই মানে 1 থেকে 9 ঠিক আছে, এই সিস্টেমটা ঠিক আছে, কিন্তু আরেকজন ম্যাথমেটিশিয়ান অর্থাৎ আরেক দেশের সম্ভবত উপমহাদেশের, আর বাকি সংখ্যাগুলো সম্ভবত না আরবিয়ান যে ম্যাথমেটিশিয়ান তিনি কিন্তু এই আরবিয়ান ম্যাথমেটিশিয়ান এবং ওই আমাদের উপমহাদেশের এই ম্যাথমেটিশিয়ান তারা মিলেই কিন্তু 0 থেকে 9 এই সংখ্যাগুলো তারা কিন্তু ক্রিয়েট করলো বা আবিষ্কার করলো। এই জিরোটাকে আরেকজন ম্যাথমেটিশিয়ান তিনি কিন্তু করে দিয়েছিলেন যে এটা আমরা সংখ্যার প্রথমে বা এটাকে একটা পরিমাণের মধ্যে আনবো। 0 থেকে 9 মোট কয়টা সংখ্যা? 9টা, 10টা। গুড। তাহলে এই 10টা সংখ্যা তারা কিন্তু ক্রিয়েট করলো বা আবিষ্কার করে ফেললো। এখন তারা নির্ধারণ করলো যে পরিমাণ যখন আরো বাড়বে তখন কি করতে হবে, তখন এই যে নাম্বারগুলো বা এই যে সংখ্যাগুলো তারা আবিষ্কার করলো এই সংখ্যাগুলোর কম্বিনেশনে তারা ক্রিয়েট করবে। তখন তারা কি করলো, আবার তারা প্রথমে চলে আসলো, তারা কিন্তু আবার প্রথমে চলে আসলো। আমরা এখানে করব না, আমরা এখানে আমার অসুবিধা হচ্ছে, আমরা এখানে চলে আসবো। হ্যাঁ, এখানে আমাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই? রেসপন্স করো প্লিজ। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে কি করলো তারা, আবারও এই ফার্স্ট থেকে তারা শুরু করলো। তারা কি করলো, 0 থেকে 1 2 3 4 5 6 7 9 শেষ যেহেতু, তারা কি বললো যে না আমরা আবার প্রথম থেকে শুরু করব, যদি পরিমাণ বাড়াতে চাই আবার প্রথম থেকে শুরু করব। কিন্তু তারা আবার একটা ট্রাবল দেখতে পেলো যে প্রথম থেকে যদি শুরু করি তাহলে তো কোনো মিনিংলেস হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই না? 0 1 2 একবার লিখছি, আবার যদি শুরু করি তাহলে তো মিনিংলেস হয়ে যাচ্ছে। তারা তখন কি করলো যে ঠিক আছে আমি এই 0 কে আবারও দেব, অর্থাৎ তার আগে এই সংখ্যাটাকে আবার আমরা এখানে রিপ্রেজেন্ট করব। তখন তারা যেটি করলো, যে এর আগে 0-র আগে তাদের একটা সংখ্যা দিয়ে দিল, অর্থাৎ 0-র আগে যদি 0 দিই তাহলে তো হচ্ছে না, তাহলে তো 0 থেকে যাচ্ছে, তখন তাও হবে না। তাহলে পরের সংখ্যা কি আছে? পরের সংখ্যা কি আছে একজন বলো। বলো 0-র পরে কি আছে? তারা কি প্রথম থেকে শুরু করলো, তখন যখন প্রথম থেকে শুরু করলে 0 আসে, কিন্তু 0 তো এই 0-র সাথে তার আগের 0-র সাথে মিলে যাচ্ছে, যে কারণে এটা মিনিংলেস হয়ে যাচ্ছে। তাহলে তারা কি বললো যে আমরা তাহলে কম্বিনেশন করব, অর্থাৎ এর 0-র পরে যে সংখ্যা আছে 1 কে এর আগে যুক্ত করে দিল। ঠিক আছে, তাহলে এখন কিন্তু একটা মিনিং চলে আসছে। তোমরা নিশ্চয়ই ফিল করতে পারছো যে আসলে 9-এর পরে এভাবে কিন্তু 10 ক্রিয়েট হলো, অর্থাৎ
এই সংখ্যাগুলোর কম্বিনেশনের মাধ্যমে একটি সংখ্যা তৈরি করলো। তাহলে দেখা যাচ্ছে এই এককে যদি সবার আগে যদি আমি অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমাদের দেখো সবার আগে যদি আমি এখন অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমাদের মিনিংফুল নাম্বার তৈরি হচ্ছে, অর্থাৎ নতুন করে নাম্বার তৈরি হচ্ছে, এবং এভাবেই মূলত নাম্বার যে সিস্টেমটা সেভাবে নির্ধারণ করা হয়। তাহলে ডেসিমাল নাম্বার সম্পর্কে তোমরা কিন্তু যথেষ্ট ক্লিয়ার হয়েছে। এম আই রাইট? রেসপন্স করো, তোমরা কি ক্লিয়ার দশমিক সংখ্যা কিভাবে এটা কন্টিনিউ হবে? এটা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার। হ্যাঁ ঠিক একইভাবে আমরা যদি বাইনারিতে আসি, তাহলে ঠিক একইভাবে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু সিস্টেমটা মেনটেন করবে বা কন্টিনিউ করবে। আচ্ছা, তার আগে আমি এই দশমিকেরও একটা ডিফিনেশন তোমরা করতে পারবা, তোমরা দেখে কিন্তু তোমরা ডিফিনেশন দিতে পারবে যে দশমিক অর্থাৎ ডেসিমেলের যে ডিফিনেশনটা কি হতে পারে। যে সংখ্যা পদ্ধতিতে, আমি আবারও বলছি তোমরা ক্লিয়ার করে শুনবা, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা রয়েছে এবং এদের বেজ হচ্ছে 10, তাদেরকে বলা হচ্ছে কি ডেসিমাল নাম্বার সিস্টেম। আমি আবারও বলছি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা রয়েছে এবং তাদের বেজ হচ্ছে 10, তাদেরকে বলা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। এবার আসো একইভাবে আমরা যদি বাইনারিতে আসি, তাহলে বাইনারি ডেফিনেশনটা যদি আমি দিই যে কাকে বলে, তোমরাই পারবা যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মাত্র দুইটি সংখ্যা বা দুইটি নাম্বার রয়েছে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম এবং তার বেজ হচ্ছে বা ভিত্তি হচ্ছে 2, তাদেরকে বলা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। আমরা একটু সেই বিষয়টা একটু দেখি। এটা হচ্ছে আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখানে যদি আমি একটু লিখি যে এটা হচ্ছে কি ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল কথা বলবে না যারা লাইনে আছো, কারণ আমি তোমাদের রেসপন্স নিতে হচ্ছে বলে আমি তোমাদেরকে সবাইকে আনমিউট করেছি। তোমরা কাইন্ডলি একটু যারা কথা বলতে চাচ্ছ মিউট করে নিবে, নিজেরাই মিউট করে নিবে। এরপর আমরা আসবো কোথায় আসবো, বাইনারিতে আসি। আমাদের হিসাব অনুযায়ী অক্টাল আসবে, কিন্তু আমরা একটু আমাদের বাইনারিতে আমি উল্টো ভাবে দেখাই বাইনারি। তাহলে একইভাবে আমি বলেছি সংজ্ঞায় যেটা বলেছি সেইভাবে আমরা কাজ করব, অর্থাৎ যেটি বলেছি কত 0 এবং 1, এটি হচ্ছে বাইনারির লিমিট, অর্থাৎ যে নাম্বারটি আমরা আবিষ্কার করেছি বা যারা ম্যাথমেটিশিয়ান তারা আবিষ্কার করে, তারা এই যে দুটি সংখ্যাকে বাইনারির মধ্যে ইনক্লুড করেছে। একইভাবে অর্থাৎ সিস্টেম কিন্তু বা মানে লজিকটা বা ট্রিক্সটা কিন্তু একই, যে যখন লিমিট শেষ হয়ে যাচ্ছে তখন প্রথম থেকে শুরু। তাহলে প্রথমে নাম্বারটি কি 0, 0 যদি লিখি তাহলে কিন্তু মিনিংলেস হয়ে যাচ্ছে। তাহলে কি এর আগে 1 দেওয়া হলো। দেখো এই 10, এটাকে কিন্তু 10 না, দেখতে 10 মনে হলেও, কারণ আমরা ডেসিমাল নাম্বারের সাথে পরিচিত বা আমরা কিন্তু সবসময় এটাকে 10 বলে থাকি, কিন্তু তোমাকে যখন কেউ এইভাবে 10 দেখাবে, এভাবে যদি সংখ্যাটা দেখায়, 10 আসলে বলা ঠিক না, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি বিধায় আমরা 10 বলে থাকি। এটা যখন দেখাবে তখন তুমি তাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিবে যে এটা, তোমাকে কেউ বললো যে এটা কয় টাকা, তোমাকে একটা অ্যামাউন্ট লিখে বললো যে এটা কত, তুমি ফট করে বলে দিলে যে 10 টাকা। না, তোমাকে আবার উল্টো তার কাছে প্রশ্ন ছুড়ে দিতে হবে যে এটা কোন পদ্ধতিতে বা কার সাপেক্ষে তার 10, এটা তোমাকে কিন্তু আগে তার কাছ থেকে ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে যে এটা 10, এটা মানে যে অ্যামাউন্টে আপনি আমাকে বলছেন বা আমাকে জানতে চাচ্ছেন সেটা কার সাপেক্ষে, এটা তার কাছে নিতে হবে। অর্থাৎ কোন সিস্টেমে বলবো, সে যদি বলে যে ডেসিমাল সিস্টেমে তাহলে তুমি বলতে পারো 10, সে যদি বলে যে বাইনারিতে তাহলে কিন্তু তুমি আর 10 বলতে পারবে না। তাহলে এটি হয়ে যাবে কত, 2 হবে। তাহলে এটি হবে কত, 2। তারপরে হেক্সাডেসিমালে যদি জিজ্ঞেস করে কত, তাহলে কিন্তু 10 হবে না, তাহলে আরেকটা সংখ্যা হবে, এবং অক্টালে জিজ্ঞেস করলে তাহলে তখন হবে আরেকটা। এভাবে কিন্তু কন্টিনিউ করতে থাকবে সিস্টেমটা মূলত এটা। আচ্ছা, এখন আমাকে একজন বলবে, রোহান, তুমি আমাকে শুনতে পাচ্ছ? রোহান যদি শুনতে না পাও তাহলে আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ তুমি শুনতে পাচ্ছ?
আব্দুল্লাহ, আচ্ছা কে শুনতে পাচ্ছ? হ্যাঁ ইসমাইল বলো। ইসমাইল জি স্যার। তুমি বলো যে আমি যে সিস্টেমটি বললাম যে একের পরে আসে শূন্য, অর্থাৎ প্রথম থেকে শুরু হয়েছে এবং তার কম্বিনেশন করে আমরা নতুন একটি সংখ্যা দাঁড় করালাম যেটি হচ্ছে অন জিরো। এরপরে সংখ্যাটি তাহলে কি হবে? অন অন বাইনারিতে। এরপর সংখ্যাটি হয় যে সিস্টেম অনুযায়ী অন হয়, কিন্তু অন হবে কেন? এর আগে অন দেবো কেন? স্যার বাইনারিতে, বাইনারি সংখ্যাতে স্যার শুরু হয় সংখ্যা বিট হচ্ছে 0 আর 1, 1 আর 0। আমি জিরো দেবো না কেন? এরপর সংখ্যাটা আমি জিরো দেবো না কেন? আমাকে সিস্টেমটা বলতে হবে কেন জিরো দেবো না। একটা 1 হলে স্যার এটা তো 0 হবে স্যার। না না না, আরে তার সামনে একটা বিট বাড়বে স্যার। না না, এভাবে উত্তর দিবা না। আমি যে সিস্টেমে শিখাইছি সেই সিস্টেম উত্তর দিতে হবে। যাই হোক, এটা দেবো না এই কারণে যেহেতু অন তো আমাদের আছে, জিরো ওয়ান মানে তো ওয়ানই, মানে একটাই বোঝাচ্ছে, মিনিংলেস হয়ে যাচ্ছে। তাহলে আমার যে সিস্টেমটা অর্থাৎ যেটা র্যান্ডমলি আসে, র্যান্ডমলি কি জিরো, যেহেতু আমরা এখানে কি দিচ্ছি জিরো দিয়েছি, এখানে কি দিচ্ছি জিরো দিয়েছি, এখানে কি জিরোর আগে কি দিচ্ছি অন দিয়েছি, জিরোর আগে অন দিয়েছি, তাহলে আমাদের এই লিমিটটা শেষ। এরপরে কি দেব? এরপরে এটা আছে, এরপরে কি এটা আছে না, এরপরে কি এটা আছে তো, তাই না? কথা বলতে হবে, কথা বলতে হবে। তাহলে যেহেতু আমি এটা দিয়েছি, তাহলে এই যে এক দিয়ে কম্বিনেশনটা আমি তৈরি করেছি, তাহলে আমি একই সিস্টেমে এই যে ডেসিমেলের যে সিস্টেমটা দিয়েছিলাম যে এক আমি রিপিট করছিলাম সবার আগে, যে কারণে কি নতুন কম্বিনেশন তৈরি হয়েছিল, তার ঠিক একইভাবে আমরা এখানে এক দেব। তোমার অ্যানসারটা ঠিক আছে ইসমাইল, কিন্তু তোমার বলার সিস্টেমটা তুমি ঠিকভাবে মেন করতে পারো না। এভাবে তাহলে আমরা পরবর্তীতে আমরা যেটা দেব যে এক শেষ করলাম, এই যে এক লিখলাম, এবার আছে 10, আমরা মানে অন জিরো, 10 বলা যাবে না, তাহলে অন জিরো এখানে দিলাম। তাহলে তার পরবর্তীতে কি দেব? যেহেতু আমরা এক দিয়ে শুরু করছি, আবারও আমরা প্রথমে চলে আসব, এখানে কি দেব বলো? ঠিক আছে, সব সিস্টেম কিন্তু একই, জাস্ট আমরা এই যে জিরো দিলাম এবং এর পরবর্তী যে এক দিলে তো আমাদের মিনিংলেস হয়ে যাচ্ছে, তাহলে আমরা পরবর্তী সংখ্যা কি এটা আগে জিরো দিয়েছি। ঠিক আছে, এভাবে কিন্তু কন্টিনিউ করতে থাকবে, জাস্ট এটা বোঝার জন্য। কিন্তু তোমরা আপাতত মেমোরাইজ করে নিবে, এগুলো মেমোরাইজ করে নিবে, কারণ জিনিসটা যদি বোঝো তাহলে মেমোরাইজ করতে সুবিধা হয়। ঠিক একইভাবে আমরা যদি অক্টাল দেখাই, অক্টাল যদি আমরা দেখাই, তাহলে একইভাবে আমরা বলতে পারবো যে সংখ্যা পদ্ধতিতে আমাদের, আমি আগে অক্টাল লিখি, অক্টাল নাম্বার, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা রয়েছে এবং তাদের বেজ হচ্ছে বা ভিত্তি হচ্ছে 8, তাকে সেই পদ্ধতিকে বলা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। একইভাবে তুমি হেক্সাডেসিমেলের সংখ্যাটাও দিবে, যে পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত মোট 16টা সংখ্যা রয়েছে এবং তাদের বেজ হচ্ছে 16, তাদেরকে বলা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমে আমরা যদি বলি যে 0 1 2 3 4 5 6 7, টোটাল 8টা হয়ে গিয়েছে আমাদের সংখ্যা অনুযায়ী, আমাদের কিন্তু লিমিট শেষ। এখন পরবর্তীতে আসবে কি 8, না 8 আসবে না। ওরা কি করলো, আবার সেই প্রথমে ফিরে গেল, জিরো লিখলো, জিরো লিখে ও কি করলো, আবার কি তার আগে জিরো দেবে? না, জিরো দেবে না। ও কি করলো, পরে জিরোর পরে কোন কম্বিনেশনটা আছে? এক আছে। জিরোর পরে কোন সংখ্যাটা আছে? এক আছে। কারণ জিরো দিলে তো মিনিংলেস হয়ে যাচ্ছে। মিনিংফুল করার জন্য তারা কি করলো, এর আগে এক বসিয়ে দিল, যেটি হচ্ছে 10। এটি কিন্তু 10 না, অক্টালে কিন্তু এটি 10 না, এটি হচ্ছে 8। ডেসিমেলের সাপেক্ষে, অর্থাৎ ডেসিমেল যদি চিন্তা করি, ডেসিমেলের 10 মানে 8 হচ্ছে, 8কে যদি আমরা বিবেচনা করি তাহলে অক্টালে সেটি হবে 10। ঠিক আছে, এখন পরবর্তীতে ঠিক এভাবে কন্টিনিউ হবে। আমাদের সময় কম বলে আর বাকিগুলো দেখাচ্ছি, একইভাবে তোমরা পরেরটা লিখবে। তাহলে কি জিরোর পরে কি আসে? 1 আসে, জাস্ট একই কম্বিনেশন দেব,
অন, এখানে আগে হবে অন, এভাবে কিন্তু কন্টিনিউ। তাহলে এটা কি হচ্ছে 10 পর যে 1 এটা হচ্ছে 9 ডেসিমেল, তার মানে অক্টালে এটা কি 9, ডেসিমেলের কি হবে এটা 11। ডেসিমেল তো বোঝাই যাচ্ছে আমরা কত বলি 7 8 10 11। আচ্ছা যাই হোক, আমরা এখন বাকি যেটা আছে অর্থাৎ হেক্সাডেসিমেল, আমরা এটি একটু ধারণা দিয়ে আমরা ফিউচারে অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা কিন্তু সরাসরি